রাজ্যে একের পর এক গণপিটুনির ঘটনা। এই গণপিটুনিতে মৃত্যু হয়েছে 6 জনের। বিরোধীরা বলছে যে আইনের শাসন নেই। আমাদের সঙ্গে রয়েছেন আইনজীবী সায়ন ব্যানার্জি, তার সঙ্গে কথা বলবো। গণপিটুনির ঘটনা একটার পর একটা ঘটেই চলেছে। প্রথমেই তোমার প্রতিক্রিয়া জানতে চাই। আসলে উত্তরপ্রদেশে যে মডেলটা ফলো করার চেষ্টা করছে বিজেপি বা করছে, সেটাই পশ্চিমবাংলায় মমতা ব্যানার্জির সরকারও অ্যাডপ্ট করছে বা নিচ্ছে। এই যে এতদিন আমরা বুলডোজার দেখতাম, যে বুলডোজার দিয়ে বাড়ি ভেঙে দাও, দোকান গুড়িয়ে দাও, পশ্চিমবাংলায়ও তাই চলছে। এবং এই যে গণপিটুনি অথবা চোপড়ার সময়তে যে ঘটনা তোমরা দেখলে, যে সালিশি সব আমরা সবাই দেখলাম, এটা তো আসলে গোবলয়ের কালচার। উত্তরপ্রদেশ বা হিন্দি বেল্টগুলো, গোবলয়ের রাজ্যগুলোর কালচার। দুর্ভাগ্যের হলেও সত্যি খাপ পঞ্চায়েত, যা পশ্চিমবাংলায় কখনো আমরা দেখতাম না, সেই অর্থে পশ্চিমবাংলাতেও খাপ পঞ্চায়েত দেখতে হচ্ছে। ইচ্ছাইতে বড় দুর্ভাগ্যের বিষয় আর কিছু হতে পারে না। বুলডোজার নামছে, গণপিটুনিতে মৃত্যু হচ্ছে মানুষের, বামেরা কোথায়? রাস্তায় কেন নেই বামেরা? বামেরা তো রাস্তায় আছে, আছে তো। কেন কোথায় বামেরা নেই? বামেরা আছে, বামেরা আছে। বারবার শুনেছি বামেরা বলে থাকে যে আমরা রাস্তার আন্দোলনে বিশ্বাসী। তো ভোটের প্রচারের পরেই সবাই নিজের নিজের মতো কি ব্যস্ত হয়ে গেল? রাস্তার আন্দোলনে কি বামেরা কোথাও গিয়ে পিছিয়ে পড়ছে? না, কিছুটা খারাপ হলেও সত্যি যাদেরকে ভোট দিয়েছে একটুখানি টেস্ট নিক। আমরা আন্দোলন করছি, তা বলে এই নয় যে আমরা মানুষকে মৃত্যুর মুখে দাঁড় করিয়ে দিয়েছি। কিন্তু আন্দোলন বা তার সংগ্রাম, তার গুরুত্ব যদি জনসাধারণকে বোঝাতে হয়, তাহলে সেই তিক্ত অভিজ্ঞতাটাও তো একটু থাকতে হবে। একটু তিক্ত অভিজ্ঞতা হোক, মানুষ বুঝুক। দেখো, রাজনীতির দল করি তো এতটা স্পষ্টভাবে বলতে পারবো না, কিন্তু যে চোর জানার পরেও যদি আমি তাকে ভোট দিই, বা কেউ দাঙ্গাবাজ জানবার পরেও আমি যদি তাকে ভোটটা দিতে যাই, দিনের শেষে সে তো ভোটে জিতে সাধু হয়ে যাবে না, বা সে দাঙ্গাবাজও চরিত্র পাল্টাবে না, চোরও চরিত্র পাল্টাবে না। ফলে যা হওয়ার তাই হচ্ছে। এখন তার মধ্যে থেকেও বামপন্থীদের যে সীমিত আন্দোলন পরিসর, সে আন্দোলনের পরিসরে আমরা লড়াই করছি। আমরাই তো প্রথম, আমাদের কাউন্সিলর রামপুরহাটে, আমরাই তো বুলডোজারের সামনে গিয়ে আমাদের কাউন্সিলরই তো দাঁড়িয়ে আটকানোর চেষ্টা করলেন। বিজেপি তো আটকালো না, বা তৃণমূল কংগ্রেসেরও যে এত কাউন্সিলর প্রতিনিধি, তারাও তো কেউ আটকালেন না। ফলে তো বামপন্থীরা চেষ্টা করছে। এখন তার হয়তো প্রচার বা বাহ্যিকতা সেটা খুব কম। আমরা যদি রাস্তার আন্দোলনের কথা বলি, অনেক ইস্যু রয়েছে। ভোট মিটতেই জিনিসপত্রের এরকম আগুন লাগা দাম। আমরা যদি মোবাইল রিচার্জের কথা বলি, এইরকমভাবে দাম বাড়লো, তো এই সকল বিষয়গুলো নিয়েও তো রাস্তায় নেমে আন্দোলন করতে পারে বামেরা। করছে তো। তুমি হয়তো সেই লার্জ স্কেলে আন্দোলন বলতে যা বোঝায় সেটা হয়তো হচ্ছে না। আবার এটাও ঠিক, দেখো, হয়তো লুকিয়ে চুরিয়ে লাভ নেই। একটা বিপুল নির্বাচনী পরাজয়, বিপর্যয়। এখন সেটাকেও তো আমাদেরকে ইন্ট্রোস্পেক্ট করে খুঁজে বার করতে হবে যে কি হলো, কেন হলো, কিসের জন্য হলো। মানে যদি আমি 10 জায়গায় যদি নিজেকে ইনভলভ করে ফেলি, তাহলে একটা জায়গাতেও ঠিক জায়গায় আমরা পৌঁছতে পারবো না। তাহলে এত কিছু বলবার পরেও মানুষ কেন ভরসা রাখতে পারলেন না, বা এত কিছু আমরা বিকল্প বলবার পরেও কেন মানুষ আমাদের ওপর ভরসা না রেখে সে ভোট তৃণমূল বা বিজেপিকে দিলেন, এর কারণও তো খুঁজে বের করার একটা সময় বা একটা গুরুত্ব তো অনুধাবন করছি আমরা। এখন সেই কাজটা আমরা করছি। এবার এটা ঠিক যে একসাথে 10টা কাজ কখনো করা যায় না, কিন্তু তার জন্য আন্দোলন আটকে নেই। কিন্তু এই সময়তে আমাদের দল সিপিআইএম, এমনকি বামফ্রন্টও, আমরা এটা খোঁজবার চেষ্টা করছি, কারণটা খোঁজবার চেষ্টা করছি। এই যে নির্বাচনী ফলাফল, এর পেছনের কারণ কী এবং এখান থেকে বেরিয়ে আসার জায়গা কী। এবং আমরাই একমাত্র দল যে দল একটা ইমেল আইডি পর্যন্ত খুলে সাধারণ মানুষের সামনে বলেছি আপনারাও লিখে পাঠান আপনাদের মতামত কী। মানুষকে কি বোঝাতে ব্যর্থ? মানে ঠিকঠাকভাবে কি অ্যাপ্রোচটা করা হয়নি? দেখো, এর দুটো মতামত হতে পারে। এক হচ্ছে, আমার যেটা ব্যক্তিগতভাবে মনে হয়েছে, এবং আমাদের অনেকের, আমরা যারা প্রার্থী হয়েছিলাম এবং পার্টিরও অনেকাংশে সেটা মনে হয়েছে, যে একটা মোরাল সাপোর্ট যে মানুষ আমাদেরকে দেখাচ্ছেন, ভোট বাক্সে গিয়ে হয়তো সেটা দেখাতে পাচ্ছেন না। তার অনেকগুলো কারণ হতে পারে। কারণ দিনের শেষে হয়তো উইনিবিলিটি দেখে ভোট দিতে যাচ্ছে, যে আমি যাকে ভোটটা দিচ্ছি আদতেও সে জিতবে কিনা। এবার যিনি ভোট দিতে যাচ্ছেন তিনি ভাবছে সিপিআইএম শূন্য, একে ভোটটা দিয়ে কি হবে। সেই জায়গা থেকে একটা তৃণমূল বিরোধী ভোট বিজেপি, বিজেপি বিরোধী ভোট তৃণমূল, এবং অবশ্যই তার সাথে সাথে একটা ধর্মের রাজনীতি। ববি হাকিম খুব জেনে বুঝে, দেখো আমি তোমাদেরকে একটা কথা বলি, তৃণমূলের লক্ষ্মীর ভাণ্ডার 1000-1200 টাকা নয়,
বিজেপির লক্ষ্মীর ভাণ্ডার, কেমন লক্ষ্মীর ভাণ্ডার সেটা? বিজেপির লক্ষ্মীর ভাণ্ডার হচ্ছে তৃণমূল। ববি হাকিমদের মতো এরকম দু চারটে মন্তব্য যদি কোনো নেতা মন্ত্রীরা করেন, এই ধর্মের সুড়সুড়ি দিয়েই তো বাকিটা কেটে যাবে। ববি হাকিম যে মন্তব্য করেছেন, এই মন্তব্যকে হাতিয়ার করেই বিজেপির ধর্মের রাজনীতি করবে। কিন্তু বিজেপির রাজনীতির ফায়দা কেন ববি হাকিম তুলে দেবেন? তারা চায় যে তৃণমূল বিজেপির এই লড়াইটা নিজেদের মধ্যে বজায় থাকুক। যতদিন ধর্মের রাজনীতি থাকবে, ধর্মের রাজনীতি না থাকলে আমরা তো এবারে মুর্শিদাবাদ হারতাম না। মোহাম্মদ সেলিম তো হারলেন ধর্মের রাজনীতির সামনে। ওখানে এমন উগ্র ধর্মের প্রচার চলে আসলো, এমনভাবে টার্গেট করা হলো ধর্মকে। মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী হঠাৎ করে তৃতীয় দফার নির্বাচনের পরে উনি বিভিন্ন আশ্রম, মঠ এইসবের মহারাজদেরকে টেনে নিয়ে চলে আসলেন রাজনীতিতে। কিন্তু উনি একবারের জন্য আরএসএসকে টেনে আনলেন না, একবারের জন্য বিশ্ব হিন্দু পরিষদকে বললেন না, উনি বিভিন্ন মিশন আশ্রমের মহারাজদের কথা বললেন। তার মানে কি, একটা রাজনীতির মধ্যে একটা ধর্মের পরিমণ্ডল ঢুকিয়ে দিয়ে সেই রাজনীতিটাকে চালিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। এটাকে কি করে ওভারকাম করা যায়, সেটাই আমাদের এই মুহূর্তে